স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানান। বলেন, ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এই বিষয়ে আরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আরিফুল ইসলাম আরও বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 10 দিনের সফরে তার স্ত্রী রাহাতারা বেগমকে সঙ্গে নিয়ে সকাল 8টা 20 মিনিটের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। সেখান থেকে 11ই ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন 13ই ডিসেম্বর। 250 পৃষ্ঠার শ্বেতপত্রের 22টি অধ্যায় থাকছে অর্থনীতির প্রকৃত চিত্র, সীমাহীন দুর্নীতি আর লুটপাটে আর্থিক খাতে বড় ক্ষতি হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সময়। তবে এর চেয়েও বড় ক্ষতি হয়েছে দেশের পরিসংখ্যান খাতে। 2014 সালে একতরফা নির্বাচন করে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অর্থনীতিকে ভালো দেখানোর চেষ্টা করে শেখ হাসিনা সরকার। আর সেজন্য মূল্যস্ফীতি, মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ তথ্যে মিথ্যার আশ্রয় নেয় শেখ হাসিনা সরকার। তথ্যের এ নৈরাজ্য ক্ষত সৃষ্টি করেছে প্রতিটি ক্ষেত্রেই। বাংলাদেশের মোট দেশজ সম্পদ কত? মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি বা গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের প্রকৃত উৎপাদন চিত্র কি? আওয়ামী লীগ আমলে অর্থনীতির প্রতিটি পরিসংখ্যানেই সৃষ্টি হয়েছে অবিশ্বাস। বিগত দিনে মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার অপচেষ্টার কারণে প্রতিটি ক্ষেত্রেই এখন দেখা দিয়েছে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব। বিশ্লেষকরা বলছেন, তথ্য নৈরাজ্য অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, বন্ধুর করেছে আগামীর পথকেও। ন্যাশনাল ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এইটার যে ইন্টিগ্রিটি সেইটাকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দেওয়া হয়েছে, বিশেষ করে 2014 বা 15 সাল থেকে। গ্রোথ ফিগার, এক্সপোর্ট ফিগার, ইনফ্লেশন, এগুলোকে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট এখন প্রমাণিত হচ্ছে যে প্রায়ই এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। সেই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। মাসুল দিয়ে ধুঁকছে এখন ডজন খানেক ব্যাংক, যার ক্ষত যে অনেক গভীর। ভারসাম্য ছিল না এখানে। ব্যুরোক্রেসির খারাপ লোকগুলা, পলিটিক্সের খারাপ লোকগুলা একসাথে হয়েছে এবং বিজনেসের খারাপ লোকগুলো একসাথে হয়েছে। একটা ব্যাংকিং কমিশন সেটা হওয়া উচিত, এবং এটা ব্যাংকিং কমিশন হলে এটা ওয়ান কাইন্ড অফ কোর্টের মতন কাজ করবে। স্বৈরাচারী শাসনামলে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, অর্থ পাচার, ব্যাংক লুট, গুরুত্বপূর্ণ সরকারি দফতরের দুর্নীতিতে নিমজ্জিত অর্থনীতির চাকা কতটা খাদের কিনারায় চলে গেছে তা জানা যাবে রবিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান, তবে শিক্ষার্থী ভিসায় গিয়ে কাজ করার অনুমতি না থাকায় সংকটে আছেন অনেকেই। ঢাকা বাকু সম্পর্ক উন্নয়নে আজারবাইজানে দূতাবাস খোলার দাবি সেখানে বসবাসরত বাংলাদেশিদের। তবে দূতাবাস খোলার এখনই পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান। ধনী এই দেশটিতে থাকেন 1000-এর মতো বাংলাদেশি। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। তবে আজারবাইজানে শিক্ষার্থীদের কাজ করার অনুমতি না থাকায় নানা সমস্যায় পড়তে হয়। আজারবাইজানের ল অনুযায়ী এখানে স্টুডেন্টদের কোনোই পারমিশন নেই কাজের।
সো সেক্ষেত্রে যদি আমাদের এম্বাসি ওপেন হওয়ার পরে ওনারা যদি কথা বলে যে কাজের কিছু ঘন্টার সুযোগ করে দেওয়া হতো, তাহলে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হতো এবং অনেক বেশি স্টুডেন্টদের জন্য আসতে পারতো এবং অপরচুনিটি অনেক বাড়তো আর কি। তো এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছি। তো এখানে সবাই বলে যে স্টুডেন্টের কাজ আছে, আসলে স্টুডেন্টের কাজ বলতে কিছু নেই। দূতাবাস না থাকায় আজারবাইজানের ভিসা নিতে হয় দিল্লি থেকে, তাই প্রবাসী বাংলাদেশিদের দাবি দূতাবাস খোলার। আজারবাইজান তো বাংলাদেশের এমবাসি নাই, তো এখানে যদি বাংলাদেশের এমবাসি থাকতো তাহলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এমবাসিও খুলতে পারে, কনসুলেট খোলার চিন্তা ভাবনা আছে, আর এখানে কাজেরও সুযোগ আছে। তারপরে মেজরিটি আমাদের আপনার টুরিস্টও এখানে প্রচুর আসতেছে, তো অনেক সুন্দর সুযোগ আছে যদি ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি তৈরি করে, তো এটা আমরা হোপ করবো ইনশাল্লাহ। সম্প্রতি জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়েভের সঙ্গে সাক্ষাতে দক্ষ শ্রমিক রফতানির বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তবে এখনই বাকুতে দূতাবাস খোলার যৌক্তিকতা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। একটা ক্রিটিক্যাল ম্যাস লাগে কিন্তু একটা মিশন খোলার জন্য, সেটা এখনো আজারবাইজানে নেই। যদি সম্ভাবনা সৃষ্টি হয় সেরকম, তাহলে হয়তো আমরা সেটা করতে যাব। যেমন নিউজিল্যান্ডে একটা মিশন খোলার ব্যাপারে মোটামুটি অ্যাপ্রুভাল হয়ে আছে, এখনও যেহেতু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, আমরা একটু ধীরে এগোচ্ছি। আজারবাইজানে এখনই আমার মনে হয় না সেটা সম্ভব। সম্পর্ক উন্নয়নে আগামী বছরের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সুনামগঞ্জের পৌর শহরে দখলে বেহাল 7টি খাল। পৌরসভার একসময়ের জীবন্ত খালের উৎসমুখ বন্ধ করে নির্মাণ করা হয়েছে স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ। প্রভাবশালীরা করেছেন পাকা বাড়ি। জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় এমন কাণ্ড, বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উৎসমুখ বন্ধ করায় সুনামগঞ্জ পৌরসভার 5টি খাল এখন মৃতপ্রায়। প্রভাবশালীদের দখলে কামার খাল, বলাইখালী খাল, তেঘুরিয়া খাল, বড়পাড়া খাল ও নোলাখালী খাল, আর অস্তিত্ব হারিয়েছে ধোবাখালী ও গাবরখালী খাল। পানি নিষ্কাশনের এসব খালের জায়গায় এখন স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ, মাদ্রাসা, পাকা বাড়ি আর দোকানপাট। গত বছরের 15 জুলাই খালটি উদ্ধারে অভিযানে নামে জেলা প্রশাসন ও পৌরসভা। উচ্ছেদ করা হয় কিছু স্থাপনাও, পরে আবার দখল হয়ে গেছে নানা অংশ। একটা লোক দেখানো পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। উচ্ছেদের পরে যাতে আবার তারা দখল করতে না পারে, এই দখল হওয়ারে বাধা দিতে হইব। কয়েকটি খালকে সরু আরসিসি ড্রেন নির্মাণ করা হয় বিগত সরকারের আমলে, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই খালগুলাকে একটি পয় প্রণালীতে পরিণত করা হয়েছে, বাস্তবায়ন করেছেন সুনামগঞ্জের পৌর প্রশাসন, সুনামগঞ্জের জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন খাল পুনরুদ্ধারে উচ্ছেদ, খনন এবং তা সংরক্ষণ দরকার। এর জন্য প্রয়োজন 105 কোটি টাকা বরাদ্দের। কালভার্ট, মসজিদ এবং অসংখ্য স্থাপনা রয়েছে যা পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক অপসারণ করা যেতে পারে। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনর্খনন এবং পুনর্বাসন কাজে সম্ভাব্য ব্যয় প্রায় 105 কোটি টাকা প্রয়োজন। আমরা নিজেরাও চাই এই দখল উচ্ছেদ করতে। আমরা পরিষ্কার করছি খাল, কিন্তু খালটাকে নবজীবন দান করতে পারি নাই, কারণ খনন দরকার, অনেক টাকা দরকার। এতে প্রশাসনের উদাসীনতা দেখছেন পরিবেশ উপদেষ্টা। তাগিদ দিলেন সমন্বয় করে অবৈধ স্থাপনা সরানোর। এটা মেইনটেইন করার কথা 1 নম্বর খাসকতিয়ানের জমি ডিসি মহোদয়। ডিসি মহোদয় এটা মেইনটেইন করেন নাই কেন? কেন এতগুলো বিল্ডিং ওখানে হয়ে গেল? এটা আপনারা পৌরসভাকে বলেন তার অবৈধ স্থাপনা শেষ সরিয়ে দেন। জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় দ্রুত খাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল গভীর রাতে নিহত আলিফের বাবা মোহাম্মদ জালাল উদ্দিন এই মামলা করেন। এছাড়া আদালতে ভাঙচুর ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় 115 জনকে আসামি করে মামলা করেছে নিহত আলিফের ভাই। এর আগে সিসিটিভি ফুটেজ দেখে 7 জনকে শনাক্ত সহ মোট 38 জনকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় 3টি মামলা করে পুলিশ। গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের দেয়াকে কেন্দ্র করে ফেনীতে ছুরিকাঘাতে 5 জন কিশোর আহত হয়েছে। এই ঘটনায় নিলয় নামের একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার রাতে ফেনী সদরের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন অমিত হাসান,
ভূঁইয়া, জিসান, শরীফুল ইসলাম, তানবীর ও রিজন। আহত অমিত জানায়, বিগত সরকারের আমলে নিলয়ের সাথে রিজনের ঝামেলা হয়েছিল। এর জেরে রিজনের একটা পোস্টে হাহা রিয়াক্ট দেয় নিলয়। শুক্রবার রাতে নিলয়ের সাথে দেখা হলে এই বিষয়ে জানতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে 5 জনকে ছুরিকাঘাতে আহত করে রিজন। পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অর্থাভাবে থমকে পড়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টারের নির্মাণ কাজ। গেল বছরের জুন মাসে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও রয়ে গেছে 30% কাজ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2021 সালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় নেওয়া হয় কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের উদ্যোগ। 2022 সালের ফেব্রুয়ারিতে 17,16,000 টাকা ব্যয়ে শুরু হয় প্রকল্পের কাজ। কথা ছিল 2023 সালের 30 জুন শেষ হবে এর কাজ। 70% কাজ শেষে বরাদ্দের অভাবে থেমে গেছে প্রকল্পের কাজ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রাদি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও রয়েছে সংশয়। বেসরকারি পর্যায়ে জেলা শহরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার থাকলেও তাতে খরচের পরিমাণ অনেক বেশি। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষার গুণগত মান নিয়েও। সেন্টারটি চালু হলে উপকূলবাসীর ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কমে আসবে চিকিৎসা ও রোগ নির্ণয় খরচ। পটুয়াখালীতে গেলে আমরা ঠিকমতো আসলে এই ডায়ালিসিসের সেবা পাই না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পটুয়াখালী সরকারিভাবে যদি ডায়ালিসিস করতে তা আমাকে অনেক সুবিধা হইতে। সেই ইউনিটটি চালু হয় তাহলে আমরা মনে করি যে এখানকার রোগীদের অনেক সাশ্রয় হবে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। ইলেকট্রিক এবং অক্সিজেন সাপ্লাই সেই অংশটুকু সম্পন্ন হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে চালু করতে এখন 10টি ডায়ালাইসিস মেশিন এবং এখানে ট্রেন্ড নার্স এবং এই মেশিনগুলো পরিচালনার জন্য ডায়ালাইসিসের যে টেকনিশিয়ান দক্ষ জনবল আমাদের এখন প্রয়োজন। তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা। প্রক্রিয়াধীন আছে, তো এখন তো বিভিন্ন টাইম চেঞ্জের জন্য বিভিন্ন ডিলে হচ্ছে, এগুলো আস্তে আস্তে হবে বলে মনে করি। 2025 জুন মাস পর্যন্ত আমাদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ। পরপর 3 দফায় মেয়াদ বাড়লেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। আংশিক কাজ করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে সড়কে, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক, এই পথে প্রতিদিন সিরাজগঞ্জ থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলায় যান চলাচল করে। এছাড়া মহাসড়কে চাপ থাকলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহনও এই সড়ক ব্যবহার করে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু 3 দফায় মেয়াদ বাড়িয়ে 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। এতে দেখা দিয়েছে দুর্ভোগ। বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। এছাড়া আংশিক কাজ করে মালামাল রাস্তার উপর রেখে দেওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতি হয়, যাওয়া আসা ঝামেলা, ধুলো বালু ওরে। আমরা চোখের মধ্যে ধুলা যায়, নাকের মধ্যে ধুলা যায়। মানুষের হাত পা ভাঙছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যাচ্ছে। 76 কিলোমিটার পথে বেশি নাজুক কাঠের পুল থেকে ফকিরতলা অংশ, ধুলাবালিতে নাকাল পরিবেশ। 5 বছরের মধ্যে কাঠের পুল থেকে শুরু করে আপনার পটিরি কলেজ পার হইলে পরে খোকসাবাড়ি পর্যন্ত করে যে বলে, এইটুকু চরম ভুক্তভোগী আমরা। এটুকু রাস্তা দ্রুত কাজ করা হোক, এটাই আমাদের প্রত্যাশা। রাস্তাটা অচিরেই মেরামত করলে আমাদের চলাচল সুবিধা হবে। ভূমি অধিগ্রহণ জটিলতায় সময় বেশি লাগছে। দ্রুত জটিলতা কাটিয়ে বাকি অংশের কাজ শুরু করা হবে এমন আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যে জটিলতা আছে, ভূমি অধিগ্রহণে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমাদের এখানে টোটাল 60টি প্যাকেজ আছে ভূমি অধিগ্রহণে। এর মধ্যে আমরা 2টা অনুমোদন হয়েছে। এগুলো আমরা পেমেন্ট দিতে পারলে তখন আমাদের নোটিশ জারি হবে। তখন আমরা যখন ভূমিটা বুঝে পাবো তখন আমরা কাজ করতে পারবো। আশা করতেছি আমরা 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা শুরু করতে পারবো।
সড়ক প্রশস্তকরণ প্রকল্পটির কাজের অগ্রগতি ৫৫%। সিরাজগঞ্জ অংশে ৯টি ও বগুড়া অংশে ২টি প্যাকেজে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের ৬ জুন পর্যন্ত। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে রেকর্ড পরিমাণ ২৯ বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। টাকা গণনার কাজ চলছে। দিনভর টাকা গণনা শেষে এসব টাকা রাখা হবে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের নিজস্ব হিসেবে। সকালে মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দান বাক্সগুলি খোলা হয়। মসজিদের মেঝেতে বসে টাকা গণনার কাজ করছে ২৭৭ জন মাদ্রাসা ছাত্রসহ প্রায় ৭০ জন ব্যাংক কর্মকর্তা। এর আগে গত ১৭ আগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল ৭,২২,13,046 টাকা। এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগবালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। টানা ৫ দিন ধরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমতে থাকে। শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হয়েছে শ্রমজীবী মানুষেরা। তবে বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় প্রতিদিনের মতো শুরু হয় শীতের তীব্রতা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে। হিম বাতাসের সঙ্গে গরম গরম ভাপা বা অন্য কোনো পিঠা খেতে জড়ো হন শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা। শীতের সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকায় পিঠা বিক্রির ধুম। স্থায়ী ও মৌসুমী বিক্রেতারা সাজিয়েছেন ভাপা ও চিতই সহ নানা ধরনের পিঠার পসরা। হিমেল বাতাসের সঙ্গে পিঠার স্বাদ পেতে প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থী সহ আরো অনেকে ভিড় করছেন দোকানগুলোতে। সবকিছুর দাম খুব সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে থেকে 2 টাকা সিঙ্গারা পাওয়া যেতেছে, তারপরে গুলগুলা 5 টাকা, অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। তো ক্যাম্পাসে এসে এটা খেতে পেরে অনেক ভালো লাগতেছে। ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারাও, হচ্ছে বাড়তি উপার্জনও। এই ভাপা পিঠা বানায় আর এই চিটে পিঠা, 2 রকম পিঠাই খালি। ভিড় এই সন্ধ্যার দিকতে ভিড় হয়, 3টার দিকতে, রাতের দিকে 10টা, 11টা, 12টা পর্যন্ত হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এবার দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর জেনে নেব সহকর্মী সারা মাহবুবের কাছ থেকে। সারা মাহবুব। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি সারা মাহবুব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে স্বস্তিতে নেই টিম বাংলাদেশ। জোড়াতালির স্কোয়াড নিয়ে খেলতে হবে স্বাগতিকদের বিপক্ষে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ শঙ্কা দেখা দিয়েছে তাওহিদ হৃদয়ের খেলা নিয়েও। 8 ডিসেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিসে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য রবিবার দল ঘোষণা করতে পারে বিসিবি। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে না পারা সাকিব আল হাসান খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, তেমনটাই গুঞ্জন মেলছে ডালপালা। দেশে অবাধ যাতায়াত ব্যবস্থার শর্ত দিয়েছেন সাকিব। বিপরীতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ একাধিকবার গণমাধ্যমকে জানিয়েছেন সাকিবের নিরাপত্তার বিষয়টা নেই তাদের হাতে। But it looks like unlikely to play the next series. নিজ শহর বগুড়ায় অনুশীলনের সময় চোট পেয়েছেন ওয়ানডে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য তাওহিদ হৃদয়। বিসিবি সূত্রে জানা গেছে হৃদয়ের মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর নেওয়া হবে সিদ্ধান্ত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আপাতত রিহ্যাবে রয়েছেন এই ব্যাটার। তবে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একাধিক ম্যাচ মিস করতে পারেন শান্ত, তেমনটাই জানা গেছে।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এই ফরম্যাটে টাইগার পেস ব্রিগেডের পকেট ডিনামাইট থাকবেন ছুটিতে। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্যই ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করবেন মুস্তাফিজ। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকেও পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচে পাওয়া আঙ্গুলের চোট সারতে সারতে ক্যারিবীয়দের বিপক্ষে গোটা সিরিজটাই শেষ হয়ে যাবে টাইগারদের। একটা দলের নির্দিষ্ট একটা ফরম্যাটের ফ্রন্টলাইনের 4 জন ক্রিকেটার দলে না থাকলে সেই দলের মাঠের পারফরমেন্স কেমন হবে সেটা সহজেই অনুমান করা যায়। সেই ওভার চ্যালেঞ্জটাই অপেক্ষা করছে যেন টাইগারদের জন্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর ফিরে যাচ্ছি সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ সারা মাহবুব। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।